নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট ইউথের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় সার্ভিক্যাল ক্যান্সার। এটি এমন একটি ক্যান্সার যেটা কিন্তু আমরা চাইলে প্রতিরোধ করতে পারি। আগে থেকে সচেতন হলে সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি এড়াতে পারি, এবং এটি একমাত্র ক্যান্সার যার ভ্যাকসিন বা টিকা রয়েছে। এই সার্ভিক্যাল ক্যান্সারের লক্ষণগুলো কি, কখন আপনি বুঝবেন যে কোনো রকম ঝুঁকি আপনার শরীরে দানা বেঁধেছে কিনা, কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে, এবং যদি সার্ভিক্যাল ক্যান্সার ধরা পড়ে সেক্ষেত্রে আপনার চিকিৎসা পদ্ধতি কী হবে, আপনি কি করবেন, কত তাড়াতাড়ি কোন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর পারমিতা রয়। আমি ম্যাডামের কাছে যাব, তার আগে বলি আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে যা যা প্রশ্ন রয়েছে, যা যা বিভ্রান্তি রয়েছে, সেগুলো দূর হবে, সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউথে। নমস্কার, আমি ডক্টর পারমিতা রয়। আমি একজন গাইনোকোলজিক্যাল অঙ্কোসার্জন। আই এম কারেন্টলি অ্যাটাচড টু মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া। ম্যাম, শুরুতে আমরা যেটা জিজ্ঞাসা করবো, আমরা যেমনটা বলছিলাম যে সার্ভিক্যাল ক্যান্সার এমন একটি ক্যান্সার যার ভ্যাকসিন রয়েছে, একমাত্র ক্যান্সার। আসলে আমরা শুরুতে জানতে চাইবো যে সার্ভিক্যাল ক্যান্সারটা আসলে কি। তো আগে জানতে হবে যে সার্ভিক্সটা কি। তো সার্ভিক্স হলো যে দ্য নেক অফ দ্য ইউট্রাস, মানে জরায়ুর যে পার্টটা আমরা নিচ থেকে দেখতে পাই সেটা হলো সার্ভিক্স। তো সেই জায়গায় যদি কোনো টিউমার হয়, কোনো আলসার হয়, সেই জায়গার যদি কোনো ক্যান্সার হয়, তো তখন সেটাকে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার। আর এটা হলো মানে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার অ্যামাং দ্য উইমেন অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার এটা সেকেন্ড মোস্ট কমন ফিমেল ক্যান্সার। এখানে আমরা জানতে চাইবো, যেটা দর্শকদের জন্য খুব উপকারী হবে, যে এই সার্ভিক্যাল ক্যান্সারের প্রধান কারণগুলো কি কি, বা ঝুঁকি কোনগুলো বাড়ায় এই ক্যান্সারে। তো ক্যান্সার বলতে আমরা প্রথমে যেটা বলি রিস্ক ফ্যাক্টর, মানে যেগুলো থাকলেই ক্যান্সারটা হবে এরকম নয়, কিন্তু ওই সংক্রান্ত জিনিসগুলো যদি প্রেজেন্ট থাকে তো ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। তো সেই রিস্ক ফ্যাক্টরগুলো কি কি, সেটা হলো যে প্রথম কথা আর্লিয়ার কোয়াটারকি, মানে খুব কম বয়সেই যদি সেক্সুয়াল এক্সপোজার হয়, মাল্টিপল পার্টনার্স থাকে, এবং আর্লি চাইল্ড বার্থ, খুব আগেই হয়তো দেখা গেল 16 ইয়ার্সের কমেই যদি ফার্স্ট চাইল্ড বার্থ হয়ে গেল, কিংবা মাল্টিপল চাইল্ড বার্থ, অনেকগুলো নট বাচ্চা আছে, অনেক ডেলিভারি হয়েছে এরকম। কারণ কি, ওয়্যার অ্যান্ড টিয়ার ইন দ্য সার্ভিক্স, যেটা হলো যে মানে বাচ্চার দানির মুখটা বারবার যদি ছিঁড়ে যায়, তো সেই জায়গাটায় একটা উন্ড হয়ে যায়, এবং সেখানে মোর প্রোন টু ভাইরাস অ্যান্ড দেন মোর প্রোন টু ক্যান্সার হয়ে যায়। আর তার সাথে সাথে কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আছে যাদের ইমিউনিটি কম। কাদের হতে পারে, অনেক সময় যে ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট যাদের হয়তো অলরেডি অন্য কোনো কারণে কেমো পেয়েছে, কিংবা যারা HIV পজিটিভ যে কোনো পেশেন্ট, কিংবা টিবি পেশেন্ট, তাদের ইমিউনিটি অলরেডি মানে ওটা অলরেডি কমে আছে। তো সেই অবস্থায় একটা ভাইরাস যদি পারসিস্ট করে, দ্যাট ক্যান লিড টু সার্ভাইকাল ক্যান্সার। সার্ভিক্যাল ক্যান্সারের কথা বলছি আমরা, তখন অবশ্যই HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের প্রসঙ্গ উঠে আসে। তো এই সার্ভিক্যাল ক্যান্সারের সঙ্গে এটার সম্পর্কটা কি একটু যদি বুঝিয়ে বলেন। তো লাস্ট প্রশ্নটাতে যেটা আমি বললাম যে একটা ভাইরাস, তো সেই ভাইরাসটার নাম হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অর্থাৎ HPV ভাইরাস। তো মোটামুটি 200 টাইপের HPV ভাইরাস আছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু ভাইরাসই আছে যেটা অঙ্কোজেনিক, যেগুলো প্রেজেন্ট থাকলে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। এবং সার্ভাইকাল ক্যান্সার ছাড়াও কিন্তু এটা অ্যাসোসিয়েটেড অন্য ক্যান্সার, যেমন হয়তো ভালভাল ক্যান্সার, ভেজাইনাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, মানে পুরুষদের ক্ষেত্রে অ্যানাল ক্যান্সার, এবং অনেক সময় থ্রোট ক্যান্সার, গলার ক্যান্সারেও কিন্তু এই HPV ভাইরাসের রোল আছে। সার্ভাইকাল ক্যান্সার মোর দ্যান 90% কেসেসেই কিন্তু এই HPV ভাইরাসের সাথে রিলেটেড। HPV ভাইরাসের প্রসঙ্গ আসে তখন অবধারিতভাবে ভ্যাকসিনের প্রসঙ্গ আসে। তাহলে এই ভ্যাকসিনেশনটা কিভাবে হয়, মানে কারা কখন এই ভ্যাকসিনটা নেবেন বা নেওয়া উচিত? তো রিসেন্টলি আমরা সবাই জানি যে কোভিডেও কিন্তু একটা ভাইরাসের জন্য, তো তার বিরুদ্ধে খুব তাড়াহুড়ো করে একটা ভ্যাকসিন তৈরি করা হলো, যাতে ওই ভাইরাসের এগেনস্টে ইমিউনিটি তৈরি করার জন্য। তো এটা খুবই রিসেন্ট। বাট এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন কিন্তু প্রায় 2008 সাল থেকে তৈরি হয়ে আছে, অথচ আমাদের এটার অ্যাওয়ারনেস নেই, কারণ ইটস নট এ এপিডেমিক। বাট এটা কিন্তু আমি যেটা বললাম, এটা সেকেন্ড মোস্ট কমন ফিমেল ক্যান্সার। তো কি কি ভ্যাকসিন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে? মোটামুটি আমরা মানে 3 রকমের ভ্যাকসিন যেটা অ্যাভেলেবেল আছে। এক হলো যে সার্ভারিক্স, সেকেন্ড হলো গার্ডাসিল, অ্যান্ড আনাদার হলো সার্ভাভ্যাক। অ্যান্ড গার্ডাসিলটাই মোস্ট কমন, যেটা ইউজুয়ালি দেওয়া হয়। তো সেখানেরও দুটো টাইপের আছে, একটা হলো গার্ডাসিল 4 অ্যান্ড একটা হলো গার্ডাসিল 9।
4 আর 9 হলো একটা 4টে ভাইরাসের এগেনস্টে, আর 9 ইজ 9টা ভাইরাসের এগেনস্টে। তাহলে ম্যাডাম এই ভ্যাকসিনটা কাদেরকে দেওয়া হবে বা কাদের দেওয়া উচিত? একটা হলো যে কাদেরকে মানে ফার্স্ট প্রেফারেন্স কাদের, সেটা হলো অ্যাডোলেসেন্ট গার্ল, যাদের বয়স হলো 9 থেকে 14 বছর, তাদেরকে এই ভ্যাকসিনটা অবশ্যই দিতে হবে। এবং সেক্ষেত্রে ভ্যাকসিনের ডোজ হলো 2টো ডোজ, এখন একটা এবং 6 মাস পরে একটা, এবং খুব শীঘ্রই চলে আসছে। অনলি সিঙ্গেল ডোজ অফ ভ্যাকসিন ইজ এনাফ। তারপরে এবার যারা হয়তো আমরা যাদের অলরেডি 14 বছর পেরিয়ে গেছে, কিন্তু তারাও কি ভ্যাকসিনটা নিতে পারবে না? না, তারও অপশন আছে, সেটা হলো 15 থেকে 26 বছর বয়স পর্যন্ত, সেখানেও কিন্তু ভ্যাকসিনের এফিকেসি আছে। তবে সেক্ষেত্রে ডোজটা হয়ে যাবে 2টোর বদলে 3টে ডোজ। আবার যদি এরকম হয় যে কারোর বয়স মোর দ্যান 26 ইয়ার, বাট তখন পেশেন্ট দ্য পার্সন ইজ অ্যাওয়ার, সে চাই যে আমি ভ্যাকসিন নিতে চাইছি, তো সেক্ষেত্রে কি আমরা ডিনাই করব? না, দ্যাট ইজ নট দ্য, মানে এটা আমরা করবো না ডিনাই, কারণ স্টাডি বলছে যে আপ টু দ্য 45 ইয়ার্স অফ এজ এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। তবে এফিকেসি অবশ্যই সেক্ষেত্রে কমে যায়, এবং সেক্ষেত্রে জোর দিতে হয় স্ক্রিনিংয়ের। ভ্যাকসিনেশন তো হবে এবং ভ্যাকসিনেশনের পরে তাহলে কি এক্ষেত্রে কি স্ক্রিনিং জরুরি? মানে ভ্যাকসিনেশন হওয়ার পরেও কি স্ক্রিনিং জরুরি? তো সত্যি কথা বলতে গেলে সেই টাইপ অফ পপুলেশন এখনো জেনারেট হয়নি, কারণ ভ্যাকসিন যদিও বলছি 2008 সাল থেকেই আছে, কিন্তু কতজনই বা পেয়েছে? তো সেই গ্রুপ অফ ফিমেলদের এখনো স্ক্রিনিং হয়তো স্টার্টই হয়নি, কিন্তু লিটারেচার কি বলছে, ইভেন আফটার ভ্যাকসিনেশন স্ক্রিনিং কিন্তু দরকার। কারণ ভ্যাকসিনেশন হয় 4টে, ম্যাক্সিমাম 9টা ভাইরাসের এগেনস্টে, কিন্তু আমি বললাম যে 200 টাইপের কিন্তু ভাইরাস আছে। তো মোস্ট কমন ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিনগুলো তৈরি হয়েছে, তো বাকিগুলোর তো এগেনস্টে নেই। তো সেই জন্য স্ক্রিনিং কিন্তু কন্টিনিউ করতে হবে। এখানে যেটা জানার যে সার্ভিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে প্যাপসমিয়ার টেস্টের গুরুত্ব কতটা বা কতটা জরুরি এই টেস্টটি? স্ক্রিনিং কথাটা যখন এলো, তো তা থেকেই চলে আসবে প্যাপসমিয়ার। স্ক্রিনিংয়ের অন্যতম মূল মানে প্রসিডিওর হলো প্যাপসমিয়ার। প্যাপসমিয়ার ছাড়া আর কি কি আছে, সেটা হলো একটা এইচপিভি ডিএনএ টেস্ট, আর একটা হলো ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, দ্যাট ইজ ভায়া। তো মোটামুটি প্যাপসমিয়ার অনেকেই আমরা জানি। তো প্যাপসমিয়ার কি করে অ্যাকচুয়ালি, যে জরায়ের মুখের যে সেলসগুলো নিজে থেকে ঝরে যায়, তো সেগুলোকে একটা স্মিয়ার নিয়ে নেওয়া হয়, যে তার মধ্যে কোনোভাবে ওই ভাইরাসের চিহ্ন আছে কিনা, কিংবা প্রি ক্যান্সারাস কোনো লিজন আছে কিনা। ক্যান্সার ডিটেক্ট করার জন্য প্যাপসমিয়ার করা হয় না, ক্যান্সার হতে পারে কিনা জানার জন্য প্যাপসমিয়ার করা হয়। তো সেই প্যাপসমিয়ার ইউজুয়ালি কিভাবে করা হয়, সেটা আমি বললাম যে একটা স্মিয়ার নিয়ে নেওয়া হয় ফ্রম দ্য সার্ভিক্স, এবং এটা 3 বছর ছাড়া ছাড়া করতে হয়। অনেকেই থাকে, দেখেছি যে হেলথ চেক আপ হয়, যে বছরে বছরে হেলথ চেক আপ হচ্ছে, তো তার সাথে প্যাপসমিয়ার ইনক্লুডেড। কেউ কেউ বছরের পর বছর প্যাপসমিয়ার করে যাচ্ছে, তো একদমই দরকার নেই। 3 বছর ছাড়া ছাড়া এটা রেকমেন্ডেড। আর কেউ যদি এইচপিভি ডিএনএ টেস্ট করে, দ্যাট ইজ মোর অ্যাডভান্সড, মানে আরও স্পেসিফিক, ওই টেস্টটা আরও মানে উন্নত বলতে গেলে, তো সেক্ষেত্রে 5 বছর ছাড়া ছাড়া টেস্টটা করলেই ইটস এনাফ। এখানে আরও একটি বিষয় জানার যে এই সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে লাইফস্টাইল বা খাওয়া দাওয়া সেটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্বপূর্ণ? প্রথমে আগে জানলাম যে রিস্ক ফ্যাক্টরটা কি। তো সেক্ষেত্রে একটা বলা হলো যে যদি মাল্টিপল পার্টনার অ্যান্ড আর্লি কয়টার কি এগুলো হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই সেফ সেক্স প্র্যাকটিস, মানে বেরিয়ার মেথড, যদি কন্ডোম ইউজ করা হয় এরকম ক্ষেত্রে, তো অবশ্যই সেটা একটা বেনিফিশিয়াল। অ্যান্ড যদি অ্যাসোসিয়েটেড কোনো ইনফেকশনকে প্রিভেন্ট করা হয়, অনেকেই আমার মানে মহিলাদের বলা হয় যে পিআইডি হয়েছে, মানে একটা ইনফেকশন হয়েছে, তো এই ইনফেকশনটাকেও প্রিভেন্ট করলে সার্ভাইকাল ক্যান্সারটাকে প্রিভেন্ট করা সম্ভব। আর তার সাথে সাথে কি, যদি মনে করুন যে একটা স্মোকিং কিংবা ও কোনো ইমিউনিটি ডিক্রিজ করছে এরকম কোনো ড্রাগ কেউ যদি অনেক দিন ধরে নেয়, সেক্ষেত্রেও কিন্তু সার্ভাইকাল ক্যান্সারটা হওয়ার চান্স বেড়ে যায়। তো স্মোকিং যদি প্রিভেন্ট করা হয়, হেলদি লাইফস্টাইলও যদি লিড করা হয়, সেক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার হওয়াটাকে আমরা কিছুটা হলেও কমাতে পারি। আপনি বলছেন যে এটা তো প্রতিরোধ করা সম্ভব একেবারেই। প্রাথমিক পর্যায়ে যদি এটা ধরা পড়ে ক্যান্সার, যদি আগে হয়তো কোনো কারণে ধরা যায়নি, একেবারে প্রাইমারি স্টেজে ধরা গেছে, তাহলে ঝুঁকি কতটা থাকে? এবং যদি অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ে সেক্ষেত্রে কি করণীয়? তাহলে তার আগে জানতে হবে যে সার্ভাইকাল ক্যান্সারের লক্ষণগুলো কী কী, তো সেটা কি হয় এবং কাদের মেনলি হয়। তো মোস্টলি এটা হয় অ্যারাউন্ড 40 to 50 ইয়ার্স এজ গ্রুপে, মানে লাস্ট পার্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ফিমেলি এই ক্যান্সারটা মোস্টলি হয়ে থাকে। তো সিমটম কী কী হয়, যে একটা ডিসচার্জ কন্টিনিউ হয়ে যাচ্ছে, একটা মানে ভেজাইনাল ডিসচার্জ হচ্ছে, যেটা হয়তো একটা ফাউল স্মেলিং ডিসচার্জ, তার সাথে হয়তো ব্লাডের কিছু ছিটে ছিটে পাওয়া যাচ্ছে, কিংবা অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে,
কিংবা পিরিয়ডের মানে নর্মাল টাইমে পিরিয়ড হচ্ছে কিন্তু পিরিয়ডের মাঝেও ব্লিডিং হচ্ছে, আর একটা হলো পোস্ট কয়েটাল ব্লিডিং হচ্ছে, যে আফটার ইন্টারকোর্স কোনো ব্লিডিং হচ্ছে। তো এই সমস্ত সিমটমগুলো হলো আর্লি সার্ভাইকাল ক্যান্সারের লক্ষণ। কিন্তু এর সাথে যদি অ্যাসোসিয়েটেড এমন হলো যে পেটে খুব ব্যথা করছে, কোমরের দিকে ব্যথা যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, তো তখন ক্যান্সারটা কিন্তু স্প্রেড করে গেছে লোকালি, অলরেডি আশেপাশের শিরা কিংবা নার্ভকে অলরেডি ধরে নিয়েছে, তাই জন্যই পেন হচ্ছে কিংবা পা ফুলে যাচ্ছে। এগুলো হলো অ্যাডভান্স সার্ভাইকাল ক্যান্সারের লক্ষণ। তো যদি এটা আর্লি অবস্থাতেই ডিটেক্ট করে নেওয়া যায়, এরকম কিছু সিমটম হলো, পেশেন্ট আমাদের কাছে এলো, তো ক্লিনিক্যাল এক্সামিনেশন, এমআরআই, ইউএসজি যাই হোক, ইনভেস্টিগেশন হলো, আমরা বায়োপসি করলাম, ডায়াগনোসিস হলো। তো একদম আর্লি স্টেজে এলে এটা অপারেট করে এটা ট্রিটমেন্ট ফুললি ট্রিটেড করা সম্ভব। আরেকটু যদি অ্যাডভান্স হয়, যে লোকো রিজিওনাল অল্প একটু স্প্রেড হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপির মাধ্যমে 80-85% পুরোপুরি নির্মূল করে দেওয়া সম্ভব। দ্যাট ইজ অলসো কিওরেবল। কিন্তু অলরেডি যদি দেখা যায় যে ক্যান্সারটা লাং কিংবা লিভারে কিংবা ডিস্ট্যান্স মেটাস্টেসিস হয়ে গেছে, সেক্ষেত্রে কেমোথেরাপি ছাড়া মানে আর কোনো হাতে অপশান নেই। তো সেক্ষেত্রে প্রগনোসিসটা খারাপ। আর তাহলে এইটা আমরা জানলাম যে আর্লি স্টেজ এবং ইভেন লোকালি অ্যাডভান্স যদি একটু স্টেজও হয়, সেক্ষেত্রেও কিন্তু সার্ভাইকাল ক্যান্সার কিওর করা সম্ভব। তাই অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্ট্যান্ট, যে এই সমস্ত সিমটম হলে ডক্টরের কাছে যেতে হবে এবং অঙ্কোলজিস্টের কাছে যেতে হবে, একজন প্রেফারেবলি গাইনি অঙ্কোলজি, যেখানে লোকাল এক্সামিনেশন, বায়োপসি এগুলো সম্ভব। ম্যাডাম, একজন সুস্থ মানুষ, একজন সুস্থ মহিলা, তিনি কিভাবে, কতবার, কতদিন অন্তর স্ক্রিনিং করবেন বা কখন সন্দেহ করবেন, এইভাবে মানে বাড়িতে যারা থাকেন তারা তো সচরাচর বুঝতে পারেন না যে এই আদৌ স্ক্রিনিংটা করা উচিত কিনা, তো তারা কিভাবে সচেতন থাকতে পারেন? তো স্ক্রিনিং কথাটা তাদের জন্যই যাদের কোনো সিমটম নেই। একজন হেলদি মানুষের জন্যই স্ক্রিনিং হয়। যার এই সমস্যাগুলো হচ্ছে তিনি কিন্তু স্ক্রিনিং করবেন না, তার জন্য ডাইরেক্টলি একজন ডক্টরের কাছে গিয়ে বায়োপসি করতে হবে। কিন্তু একদম নর্মাল মোর দেন 30 ইয়ার্স অফ ফিমেল, 20 বছর বয়সে স্ক্রিনিং করে কোনো লাভ নেই। যাদের বয়স 30 পেরিয়ে গেছে তাদেরকে সার্ভাইকাল ক্যান্সারের জন্য স্ক্রিনিং করতে হবে। সে যদি বলে যে আমি প্যাপসমিয়ারের মাধ্যমে করব, তাহলে 3 বছর ছাড়া ছাড়া করতে হবে। এইচপিভি ডিএনএ কিংবা ভায়ার মাধ্যমে করলে সেটা 5 বছর ছাড়া ছাড়া করতে হবে। এবং এই সমস্ত স্ক্রিনিং করতে গিয়ে যদি কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায়, তখন ইমিডিয়েট ট্রিটমেন্ট করা সম্ভব। এইভাবেই সার্ভাইকাল ক্যান্সারটা হওয়ার আগেই প্রিভেন্ট করে দেওয়া যেতে পারে। ম্যাডামকে ধন্যবাদ জানাই এত সুন্দর তথ্যবহুল একটি আলোচনার জন্য। দর্শক বন্ধু, আপনারাও শুনলেন যে সার্ভিক্যাল ক্যান্সার একমাত্র ক্যান্সার যার ভ্যাকসিন রয়েছে। কাজেই সচেতনতা এবং সময় মতো স্ক্রিনিং করলে আপনি কিন্তু সহজেই এই ক্যান্সার থেকে দূরে থাকতে পারেন, এবং যদি এই ক্যান্সারে আক্রান্ত হয়েও থাকেন তাহলে কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে এই ক্যান্সার থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার ম্যাডামের সঙ্গে আলোচনা করব। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।